সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। আমরা অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আজকে আবারও ফিরে আসলাম। আজকে তোমাদের সামনে কথা বলবো তাপগতিবিদ্যার যে বাকি অংশটুকু ছিল সেটুকু নিয়ে। আমরা গত ক্লাসে তাপগতিবিদ্যার বিভিন্ন প্রক্রিয়া নিয়ে কথা বলেছিলাম এবং সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে সম্পাদিত কাজের রাশিমালা নিয়ে কথা বলেছিলাম। আজকে আমরা ঠিক তার পরের অংশ থেকে আলোচনা শুরু করছি। তোমরা একটু মনোযোগ সহকারে ক্লাসটা করার চেষ্টা করবে। আসো সবাই ক্লাসে ফিরে আসি। আমরা আজকে কথা বলতে চাই রুদ্ধতাপীয় প্রক্রিয়া নিয়ে। আমরা গতকালকে বলেছিলাম এই রুদ্ধতাপীয় প্রক্রিয়াটা হলো তাপশক্তির আদান প্রদান ঘটাবে না, তাপশক্তির আদান প্রদান ঘটায় না, এবং এটাকে আমরা বলেছিলাম দ্রুত গতির প্রক্রিয়া। যা হঠাৎ ঘটে থাকে। আজকে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে ঘটনাগুলো ঘটে আমরা সেটা নিয়ে একটু আলোচনা করব। সবাই দেখো, এই দ্রুত গতির প্রক্রিয়া কেন হলো আমরা সেটার ব্যাখ্যা মনে হয় গত ক্লাসে দিয়েছিলাম, যে এটা এমন একটি সিস্টেম বা প্রক্রিয়া যেখানে তোমার ভেতরের তাপ বাইরে যাবে না, বাইরের তাপ ভেতরে আসবে না। যেমন তোমরা ফ্রিজের কথা বলতে পারো, যেমন তোমরা থার্মোফ্ল্যাক্সের কথা বলতে পারো। এখানে তাপশক্তির আদান প্রদান সম্পূর্ণরূপেই কি থাকে? বন্ধ থাকে। আর তাপশক্তির আদান প্রদান বন্ধ থাকার কারণে এখানে তোমার কি হবে না? ভেতরের তাপ বাইরের তাপের সঞ্চালন করতে পারবে না। আর এই প্রক্রিয়াটা দ্রুত গতির প্রক্রিয়া কেন বলেছিলাম? তুমি যদি কোনো গ্যাসের সংকোচন প্রসারণ খুব দ্রুত গতিতে ঘটাইতে চাও, দ্রুত গতিতে ঘটাইলে সেখানে কাজ হয় এবং সেখানে তাপ উৎপন্ন হবে। তো প্রক্রিয়াটা এত দ্রুত গতিতে ঘটে যে সেখানে যে তাপ উৎপন্ন হয় এই তাপ পরিবেশে ছাড়ার জন্য সে পর্যাপ্ত সুযোগ পায় না। এই কারণে আমরা এটাকে বলতে পারি দ্রুত গতির প্রক্রিয়া। কিন্তু ধীর গতির প্রক্রিয়া হলে তোমার যে তাপ উৎপন্ন হয় এই তাপ ছেড়ে দেওয়ার জন্য পর্যাপ্ত সময় পায়। তাহলে এক্ষেত্রে আমরা সহজেই সংজ্ঞা বলতে পারি যে সকল প্রক্রিয়ার ক্ষেত্রে সিস্টেমের তাপশক্তির কোনো আদান প্রদান ঘটে না। তোমরা এখান থেকে সংজ্ঞাটা লিখে নেবা। তাপশক্তির কোনো আদান প্রদান ঘটে না, সেই প্রক্রিয়াকে আমরা বলবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে আমরা এখানে সংজ্ঞাটা লিখলাম না, তোমরা লিখে নেবা। আমরা এক্ষেত্রে বলতে পারি, এক্ষেত্রে বলা যায় dq সমান 0। যেহেতু তাপশক্তির কোনো আদান প্রদান ঘটে না সেহেতু আমরা বলতে পারবো dq সমান 0। তাহলে এক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে আমরা কি লিখতে পারি? এখান থেকে আমরা আরও লিখতে পারি du সমান মাইনাস dw। তোমরা এই ইকুয়েশনটা মাথায় রাখবা। তাহলে দেখো, আমরা এক্ষেত্রে dq সমান যখন 0 লিখব আমরা du সমান মাইনাস dw লিখতে পারবো। এবার আসো, এখান থেকে আমাদের দুইটা অনুধাবনমূলক কোশ্চেন আসে। আমরা যেই কোশ্চেনটা এখান থেকে অ্যান্সার করতে পারবো। লেখো, রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম
বা ব্যবস্থা রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম বা ব্যবস্থা শীতল হয় ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। তোমরা কোশ্চেনটা লিখে নাও। রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম বা ব্যবস্থা শীতল হয় ব্যাখ্যা করো। তোমরা অ্যান্সারটা শুরু করবা ঠিক এই জায়গা থেকে। এটুকু লিখে নাও আবার, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপশক্তির কোনো আদান প্রদান ঘটে না। এখান থেকে লেখা শুরু করো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপশক্তির কোনো আদান প্রদান ঘটে না, সুতরাং ডিকিউ সমান 0, 0 বসিয়ে দিলে ডিইউ সমান মাইনাস ডিডাব্লিউ। এটাকে দিয়ে দাও 1 নং সমীকরণ। তোমরা এখান থেকে লেখা শুরু করো, সলিউশনটা এখান থেকে লেখা শুরু করো। আমি আবারও বলছি, এই জায়গা থেকে স্টার্ট করবে, এখান থেকে শুরু করবে। তাপগতিবিদ্যার প্রথম সূত্র যেটা, সেখানে তুমি ডিকিউ সমান 0 লেখো, 0 লিখে তুমি লেখো ডিইউ সমান মাইনাস ডিডাব্লিউ। এবার এটা লিখে 1 নং সমীকরণ দিয়ে দাও। এবার আমরা আমাদের আলোচনায় ফিরে যাই। প্রশ্নে বলেছে দেখো, রুদ্ধতাপীয় প্রসারণ। প্রসারণ মানে কি? আয়তন বেড়ে যায়। তোমরা গতকালকে পড়েছ, আয়তন যদি বাড়ে কাজ হয় ধনাত্মক, আয়তন যদি কমে কাজ হয় ঋণাত্মক। তাহলে আমরা এখান থেকে বলতে পারি রুদ্ধতাপীয়, এর পরে থেকে লিখবা রুদ্ধতাপীয় প্রসারণে সম্পাদিত কাজ ধনাত্মক হয়। গ্যাসের আয়তন যদি বেড়ে যায় কাজ ধনাত্মক হয়, যেটা আমরা গত ক্লাসে পড়েছিলাম, কাজ ধনাত্মক হয়। সুতরাং এই যে সমীকরণটা যে দিয়েছ, 1 নং সমীকরণ হতে দেখা যায় যে কি দেখা যায় দেখো, এখানে কাজ ধনাত্মক অর্থাৎ পজিটিভ ভ্যালু, তাহলে ডি ইউটা অবশ্যই নেগেটিভ ভ্যালু হবে। কেন? মাইনাস আর প্লাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে। দেখা যায় যে অন্তস্থ শক্তির পরিবর্তন ঋণাত্মক হয়। ঋণাত্মক হওয়া মানে কমে যাওয়া। অন্তস্থ শক্তির পরিবর্তন ঋণাত্মক হয়, অর্থাৎ সিস্টেমের অন্তস্থ শক্তি হ্রাস পায়। আমরা জানি যে এই অন্তস্থ শক্তিটা পুরাটাই তাপমাত্রার সাথে রিলেটেড। তাহলে সিস্টেমের অন্তস্থ শক্তি হ্রাস পায় এবং তাপমাত্রা কমে গিয়ে বা তাপমাত্রা হ্রাস পেয়ে সিস্টেম শীতল হয়। তোমরা এভাবে অ্যান্সারটা লিখবে। এটা অলরেডি আমাদের কলেজে পরীক্ষায় একবার এসেছিল, বিভিন্ন কলেজে আসে। রুদ্ধতাপীয় প্রসারণে সিস্টেম বা ব্যবস্থা শীতল হয় কেন ব্যাখ্যা করো। তুমি স্টার্ট করবে এখান থেকে, যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে তাপশক্তির কোনো আদান প্রদান ঘটে না, সো ডিকিউ সমান 0। তাহলে এখান থেকে আমরা ডিকিউ 0 বসিয়ে দিলে আমরা পাই ডিইউ সমান মাইনাস ডিডাব্লিউ। এরপরে তুমি বলতে পারো যে রুদ্ধতাপীয় প্রসারণে সম্পাদিত কাজ হয় ধনাত্মক। তাহলে এই সমীকরণ থেকে দেখা যায় পজিটিভ নেগেটিভ মিলে অন্তস্থ শক্তি হয় ঋণাত্মক। ঋণাত্মক মানে অন্তস্থ শক্তি কমে যায়, অর্থাৎ অন্তস্থ শক্তি হ্রাস পায় এবং তাপমাত্রা হ্রাস পেয়ে সিস্টেম শীতল হয়। ঠিক
এই কোশ্চেনটা আমরা যদি একটু ভিন্নভাবে দেই, কোশ্চেনটা চেঞ্জ করে নাও। দ্বিতীয় কোশ্চেন, এটা লেখার পরে দ্বিতীয় কোশ্চেনে চলে যাও। রুদ্ধতাপীয় সংকোচনে সিস্টেম বা ব্যবস্থা গরম হয়। আগের উল্টা, হ্যাঁ, তুমি যখন রুদ্ধতাপীয় প্রসারণ ঘটিয়েছিলে সিস্টেম শীতল হয়েছিল। এবার তুমি যদি বলো রুদ্ধতাপীয় সংকোচনে, তাহলে সেক্ষেত্রে সিস্টেম কি হবে? গরম হবে। তো সলিউশনটা সেই আগের মতোই তুমি লিখবা, এখান থেকেই লিখবা যে dq0 যদি বসাও তাহলে আমরা পাই এই পর্যন্ত সেম হবে, du সমান মাইনাস dw লিখে 1 নং সমীকরণ দিবা। তারপরে তুমি এখান থেকে লিখবা যে রুদ্ধতাপীয় সংকোচন, দেখো আমরা গতকালকে পড়েছিলাম যখন গ্যাসকে সংকুচিত করা হয় তখন কাজ কিন্তু নেগেটিভ হয়। তাহলে আমরা বলতে পারি রুদ্ধতাপীয় সংকোচনে সম্পাদিত কাজ ঋণাত্মক হয়। দেখো তো, তাহলে কাজ নেগেটিভ, আর 1 নং সমীকরণে আরেকটা অতিরিক্ত নেগেটিভ আছে, তাহলে এই নেগেটিভ নেগেটিভ মিলে পজিটিভ হয়ে যাবে। তার মানে অন্তঃস্থ শক্তির পরিবর্তনটা কি হবে? ধনাত্মক হবে। আর ধনাত্মক হওয়া মানে তাপমাত্রা বেড়ে যাবে এবং সিস্টেম গরম হবে। তো তুমি যদি ব্যাপারটা বুঝতে পারো, একটা জিনিস পারলে বাকিটা খুব ইজিলি অ্যান্সার করা যাবে। তাহলে এটাকে একটু তোমরা ফাঁকা রেখে দাও, নিজেরা গুছিয়ে লিখে নেবে। তাহলে আমরা সমচাপ প্রক্রিয়া শিখেছিলাম, সমষ্ণ প্রক্রিয়া শিখেছিলাম, রুদ্ধতাপীয় প্রক্রিয়া শিখলাম। এবার আসো সম আয়তন প্রক্রিয়া। তোমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া ইংলিশ টার্মটা লিখে নিতে পারো, এডিয়াবেটিক প্রসেস। সম আয়তন হলো আইসোকোরিক প্রসেস। লেখো, যে প্রক্রিয়ায় সম আয়তন প্রক্রিয়ার সংজ্ঞাটা লিখে নাও। যে প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে সেই প্রক্রিয়াকে সম আয়তন প্রক্রিয়া বলে। যে প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে তাকে সম আয়তন প্রক্রিয়া বলে। এরপর লেখো, এক্ষেত্রে আয়তন স্থির থাকার কারণে সম্পাদিত কাজ dw সমান 0 হয়। dw সমান 0 হয়। তার মানে দেখো, আমার এখানে বলেছি যে এই প্রক্রিয়ায় আয়তন স্থির থাকবে, আর আয়তন যদি স্থির থাকে তাহলে আমরা বলতে পারি dv সমান 0। তোমরা সংজ্ঞাটা লিখে নাও যে যে প্রক্রিয়ায় আয়তন স্থির থাকে সেই প্রক্রিয়াকে বলা হয় সম আয়তন প্রক্রিয়া। আর এক্ষেত্রে আয়তন স্থির থাকার কারণে তুমি dv সমান 0, অর্থাৎ আয়তন বাড়েও নাই কমেও নাই, আয়তনের পরিবর্তনটি হবে 0। তাহলে আয়তন স্থির থাকলে dw সমান 0 হয়। অর্থাৎ আয়তন যদি না বাড়ে, আয়তন যদি না কমে, সেক্ষেত্রে dw সমান 0 হবে। তাহলে আমরা এক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্র হতে পাই
তাপগতিবিদ্যার প্রথম সূত্র অলরেডি তোমরা পড়েছিলা, ডি কিউ সমান ডি ইউ প্লাস ডিডাব্লিউ। তাহলে দেখো তো, তোমার এখানে যদি ডিডাব্লিউটা 0 বসাও তাহলে আমরা কি পাই? ডি কিউ সমান ডি ইউ। তার মানে তুমি এখানে কোনো সিস্টেমে যে তাপশক্তি দিবা তার পুরাটাই অন্তস্থ শক্তি বৃদ্ধিতে ব্যয়িত হবে, এখানে কোনো কাজ সম্পাদিত হবে না। তোমাদের এখান থেকে প্রশ্ন এসেছে কাজ ধনাত্মক কেন হয়? আমরা কাজের সূত্র পড়েছিলাম ডিডাব্লিউ সমান পিডিভি, আমরা পড়েছিলাম ভি2 মাইনাস ভি1। এই সমীকরণ থেকে ভি1 হলো আদি আয়তন, ভি2 হলো শেষ আয়তন। তাহলে শেষ আয়তন মানে কি? গ্যাস যদি প্রসারিত হয় তাহলে ভি2টা বড় হবে, তাহলে বড় থেকে ছোটোটা বিয়োগ করলে কাজ পজিটিভ হবে। যদি সংকুচিত হয় তাহলে ভি2 কম হবে, তাহলে বিয়োগ করলে কাজটা নেগেটিভ হবে। তাহলে দেখো, আমরা সম আয়তন প্রক্রিয়ার ক্ষেত্রে কাজকে শূন্য ধরে আমরা ডিকিউ সমান ডিইউ লিখতে পারলাম, অর্থাৎ অন্তস্থ শক্তি এবং যে প্রয়োগকৃত তাপ শক্তি এরা পরস্পর সমান হবে। আসো আমরা সম আয়তন প্রক্রিয়ার একটা গ্রাফ যদি দেখি, তোমরা গ্রাফটা এঁকে নিতে পারো। সম আয়তন প্রক্রিয়ার এই বরাবর যদি নাও ভি, এই বরাবর যদি নাও পি, এটাকে আমরা সম আয়তন প্রক্রিয়ার গ্রাফ বলবো। অথবা এটাও বলতে পারো এই বরাবর পি, এই বরাবর ভি, এটাকেও বলতে পারো। এবার আসো অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে এখন কথা বলবো, সবাই মনোযোগ দাও। লেখো সবাই, গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, পাশে ব্র্যাকেট দিয়ে লিখে রাখো সি, অর্থাৎ মোলার আপেক্ষিক তাপকে আমরা সি দ্বারা প্রকাশ করি। তোমরা এখান থেকে সংজ্ঞাটা আগে লিখে নাও। 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করলে বা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। তোমরা সংজ্ঞাটি একটু সুন্দর করে লিখে নাও, অনেক ইম্পর্টেন্ট সংজ্ঞা পরীক্ষায় আসে। এক মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের মোলার আপেক্ষিক তাপ বলে। আমরা ব্যাখ্যা দিতে চাই। ব্যাখ্যায় কিভাবে বলবা দেখো, আমরা 1 মোলের জায়গায় ধরে নিলাম গ্যাস হলো n মোল গ্যাস, তার তাপমাত্রা আমরা ডিটি কেলভিন বাড়াবো। n মোল গ্যাসের তাপমাত্রা ডিটি কেলভিন বাড়াতে তাপ লাগতেছে মনে করো ডি কিউ। n মোল গ্যাসের তাপমাত্রা ডিটি কেলভিন বাড়াতে তাপ লাগতেছে তোমার ডি কিউ। তাহলে আমি যদি এখান থেকে সংজ্ঞার সাথে মিলাতে চাই, 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াতে তাপ কি লাগবে একটু দেখো তো, ডি কিউ ডিভাইডেড বাই এন ডিটি। এই অংশটুকুকেই আমরা বলবো গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। তাহলে আমরা বলতে পারি মোলার
আপেক্ষিক তাপ সি সমান ডি কিউ ডিভাইডেড বাই এন ডিটি। তোমরা এইভাবে সংজ্ঞার সাথে ব্যাখ্যাটাও দিয়ে দিতে পারবে। আমরা ধরে নিয়েছি এন মোল গ্যাস, যার তাপমাত্রা ডিটি কেলভিন বাড়াবো, যার জন্য তাপমাত্রার জন্য তাপশক্তি লেগেছে ডি কিউ। 1 মোল গ্যাসের জন্য 1 কেলভিনের জন্য তাপশক্তি লাগবে ডি কিউ ডিভাইডেড বাই এন ডিটি। তাহলে তার এককটা দেখো, একক কি আসবে? তাপের একক হলো জুল পার মোল পার কেলভিন। তাহলে দেখো তো, জুল পার মোল পার কেলভিন। এইভাবে আমরা তার এককও লিখতে পারবো, জুল পার মোল পার কেলভিন। তো এই মোলার আপেক্ষিক তাপ আমরা যে বললাম, আমাদের এই অধ্যায়ে এই মোলার আপেক্ষিক তাপের গুরুত্ব অনেক, ঠিক আছে? তাহলে তুমি দ্বিতীয় সংজ্ঞায় চলে যাও। দ্বিতীয় সংজ্ঞাটা লেখো, এটা নর্মাল সংজ্ঞা। দ্বিতীয়টায় চলে যাও। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, যাকে আমরা সিপি দ্বারা প্রকাশ করব। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ। আমি কিন্তু খুব স্লোলি পড়াচ্ছি, হ্যাঁ, কারণ এই ব্যাপারগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি একটার সাথে আরেকটা প্যাচ লাগিয়ে দিলে ধরা খেবা। তো আগের সংজ্ঞাটা সেম থাকবে, তুমি শুধু এই প্রথমেই লিখে নাও চাপ স্থির রেখে। শর্ত জুড়ে দিয়েছে চাপ স্থির থাকবে। তাহলে তুমি প্রথমেই বলবা যে চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে ওই গ্যাস স্থির চাপে মোলার আপেক্ষিক তাপ বলে। তখন তুমি এই জায়গাটাতেও চেঞ্জ আনবা। তাহলে আগে সংজ্ঞাটা জাস্ট ডট ডট দিয়ে নাও, বাসায় বসে লিখে ফেলবা। এখানে প্রথমেই বলবা চাপ স্থির রেখে। আর স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের স্টেটমেন্ট যখন তোমার হয়ে যাবে, তখন তুমি সেখান থেকে সিপি লিখতে পারবে। এইভাবে দেখো, স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, যাকে আমরা বলেছি সিপি। তাহলে সিপি সমান তুমি লিখবা এভাবে, দেখো, ডি কিউ পি ডিভাইডেড বাই এন ডিটি। এই যে চাপ স্থির, এই জন্য মূলত আমরা এখানে পিক কনস্ট্যান্ট তথা প্রেশার কনস্ট্যান্ট, এই জন্য আমরা এইভাবে লিখব। আমার মনে হয় আগের সংজ্ঞাটা পারলে এটা খুব ইজিলি পারা যাবে। আরেকটা সংজ্ঞা লেখো, স্থির আয়তনে স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ, যাকে আমরা সিভি দ্বারা প্রকাশ করব। তো সেই আগের সংজ্ঞা যথারীতি তুমি এখানে চেঞ্জ আনবা আয়তন স্থির রেখে। তাহলে তুমি কি লিখবে? আয়তন স্থির রেখে 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধি করতে যে পরিমাণ তাপশক্তির প্রয়োজন হয় তাকে ওই গ্যাসের স্থির আয়তনে মোলার আপেক্ষিক তাপ বলে। তাহলে তুমি এখান থেকে বলতে পারো সিভি সমান ডি কিউ ভি ডিভাইডেড বাই এন ডিটি। এটাও কিন্তু একটা ফর্মুলা। আর এখান থেকে তুমি যেটা পাইলা এটাও কিন্তু আরেকটা ফর্মুলা। সিপি সমান ডি কিউ পি ডিভাইডেড বাই এন ডিটি, সিভি সমান ডি কিউ ভি ডিভাইডেড বাই এন ডিটি। তাহলে সংজ্ঞাগুলো সুন্দর করে খাতায় লিখে ফেলবা। হ্যাঁ, তোমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। ক্লাস করতেছো কত? 37-37-এর অ্যাটেন্ডেন্স যেন আসে। কমেন্টস বক্সে তোমার কমেন্টস করে অ্যাটেন্ডেন্সটা কনফার্ম করো। তোমার নাম লিখবা। এবার আসো গামা। গামা কি? আমরা গামার সংজ্ঞা সহজেই যদি বলি, গামাকে আমরা বলবো সিপি ও সিভি এর অনুপাত হলো গামা। এক কথায়
অর্থাৎ স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের যে অনুপাত অর্থাৎ CP/CV। গামা সমান হলো CP/CV। স্থির চাপে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এবং স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপের অনুপাতকে আমরা বলবো গামা। বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে এই গামায়ের কিন্তু বিভিন্ন মান আছে। আমরা সেই জিনিসগুলো আরও পরবর্তী অংশে আলোচনায় করব। তাহলে এই গামায়ের সংজ্ঞাটা আপাতত তোমার জানতে হবে। এখন বলতে পারো যে এই গামা দিয়ে আমরা কি করি, গামার ভূমিকা কি? গামার অনেক ভূমিকা আছে। গামার মাধ্যমে আমরা কোনো গ্যাসের আণবিক বিন্যাস জানতে পারি। এই গামার ভ্যালু দেখেই CP/CV এর ভ্যালু দেখেই আমরা সেখান থেকে সিদ্ধান্ত নিতে পারবো যে গ্যাসের আণবিক বিন্যাসটা কেমন। দ্বিতীয়ত, আমরা যে শব্দের বেগ নির্ণয় করি, কোনো মাধ্যমে শব্দের বেগ নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু এই গামায়ের ভূমিকা আছে। এছাড়াও রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রেও গামায়ের ভূমিকা আছে। তাহলে এই গামার ভূমিকাগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। তাহলে আজকে শুধু এইটুক জানো যে গামা সমান হলো CP/CV। এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকসে চলে যাচ্ছি। লেখো CP ও CV এর মধ্যে সম্পর্ক। CP ও CV এর মধ্যে সম্পর্ক, পাশে ব্র্যাকেট দিয়ে লেখো CP-CV সমান R প্রতিপাদন। আমরা CP এবং CV এর মধ্যে যে সম্পর্কটি পাচ্ছি, এই সম্পর্ক দিয়ে আমরা অঙ্ক করব। তাহলে CP-CV সমান হলো R। তো আমরা আলোচনার শুরুতেই এটা যখন ব্যাখ্যা দেব, প্রথমে আমরা CP এর কথা বলবো। তাহলে CPটাকে যদি ব্যাখ্যা দিতে চাও তাহলে কি লিখবা? চাপ স্থির, তাই না? চাপ স্থির থাকলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা পাই, সবার কনসেন্ট্রেশন এদিকে রাখো, চাপ স্থির রেখে 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা পাই, দেখো তো একটু আগে তোমরা পড়েছিলা চাপ স্থির থাকলে এখানে DQP লিখতে হয় এবং তুমি 1 মোল গ্যাস বললে সেখানে n এর মান 1 ধরবা। তাহলে এখান থেকে বলা যায় DQP সমান সমান CP/DT। DQP সমান সমান CP/DT। তাহলে আমরা এবার CV এর মধ্যে চলে যাই। আবার এক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কি দাঁড়াবে? এক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি পাইব কিভাবে আমরা? দেখো, তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কি দাঁড়াচ্ছে একটু দেখো। DQP সমান DU প্লাস DW। তোমরা অলরেডি এটা ক্লসিয়াসের বিবৃতি থেকে জানো। তাহলে DQP চাপ স্থির রেখে তাপ দিয়েছ, তাহলে DQP এর পরিবর্তে তুমি লিখতে পারো CP/DT। এই ডি এর পরে যে টিটি তুমি লিখছো এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, এটা স্মল লেটার লিখলে হবে না। স্মল লেটার দিয়ে মূলত বুঝাবে তোমার টাইম, আর ক্যাপিটাল টি দিয়ে বুঝাবে টেম্পারেচার। তাহলে DQP এর মান বসিয়ে দাও, DU প্লাস DW সমান তুমি আগে জেনেছিলা PdV, এটাকে দিয়ে দাও 1 নং সমীকরণ। আমাদের উদ্দেশ্য হলো CP এবং CVটাকে একসাথে ব্যবহৃত করা। তাহলে প্রত্যেকটা লাইনকে তোমরা সুন্দর মতো লেখো। এবার আসো এই CV এর আলোচনায় চলে যাই। লেখো, আবার আয়তন স্থির থাকলে আয়তন স্থির থাকলে 1 মোল গ্যাসের ক্ষেত্রে
এক মোল গ্যাসের ক্ষেত্রে তুমি কি পেতে পারো যদি আয়তন স্থির থাকে? দেখো তো, তুমি পড়েছিলা সিভি সমান ডি কিউ ভি ডিভাইডেড বাই ডিটি, মনে আছে কিনা দেখো তো। এক মোল গ্যাস বিবেচনা করলে এন এর মানটা 1 হবে, তাহলে আমরা বলতে পারি ডি কিউ ভি ইজ ইকুয়াল সিভি ডিটি। তুমি পেয়েছ ডি কিউ ভি সমান সিভি ডিটি। এখানে দেখো তো, তোমার বলেছে আয়তন স্থির, তাহলে সেক্ষেত্রে তাপগতিবিদ্যার প্রথম সূত্রটি কি দাঁড়াবে? তাপগতিবিদ্যার প্রথম সূত্রটা তুমি যদি এবার অ্যাপ্লাই করো, তাহলে দেখো তো তোমার কি আসবে কন্ডিশন? ডি কিউ ভি সমান সমান ডি ইউ প্লাস ডিডাব্লিউ। এই যে এই সমীকরণটাই লিখলাম। তুমি ডি কিউ এর ভি এর পরিবর্তে লিখতে পারো সিপি ডিটি সমান ডি ইউ প্লাস 0। তোমার যেহেতু এখানে আয়তন স্থির থাকলে সম্পাদিত কাজ কিন্তু শূন্য হয়। আয়তন স্থির থাকলে সম্পাদিত কাজ শূন্য হবে। তাহলে আমরা এখান থেকে সহজেই বলতে পারি ডি ইউ সমান সমান সিভি ডিটি। তোমার কিন্তু অঙ্কের জন্য এই সূত্রগুলো কাজে লাগবে। হ্যাঁ, এবার দেখো, তাহলে 1 নং সমীকরণে মান বসিয়ে দাও। লেখো, সুতরাং 1 নং সমীকরণ হতে আমরা পাই সিপি ডিটি সমান ডিইউ পেয়েছ কত? সিভি ডিটি প্লাস পিডিভি। আমরা এখান থেকে এটাকে 2 নং সমীকরণ দিয়ে দিলাম। এখন আমাদের আরেকটু জিনিস খেয়াল করতে হবে, এই টার্মটাকে এখানে রাখা যাবে না। দেখো, আমার এই টার্মটুকুকে আলাদাভাবে অ্যানালাইসিস করতে হবে। এবং দেখো, এখানে ডিটি আছে, এখানে ডিটি আছে, তাহলে এই টার্মটুকুকেও ডিটি এর মাধ্যমে আমার এস্টাবলিশড করতে হবে। তাহলে দেখো, আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে কি পেয়েছিলাম? তোমরা অলরেডি আদর্শ গ্যাসের মধ্যে পড়েছিলা 1 মোল গ্যাসের জন্য 1 মোল গ্যাসের ক্ষেত্রে আমরা জানি পিভি সমান সমান আরটি। তোমরা পড়েছিলা পিভি সমান এনআরটি। এখন এখান থেকে আমরা যেহেতু 1 মোল গ্যাস নিয়ে বিবেচনা করছি, আমরা লিখব পিভি সমান আরটি। এখানে ডিভি, তার মানে এটাকে ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো। এটা আর ধ্রুব, তাহলে এটাকে বাইরে রেখে দাও। টি এর সাপেক্ষে, সরি, ডি বাই ডিটি টি। আর হলো মোলার গ্যাস ধ্রুবক, এই জন্য এটাকে বাইরে রেখে দিয়েছি। তাহলে এটাকে ইউভি মেথড অ্যাপ্লাই করো। পিটাকে প্রথমে কনস্ট্যান্ট ধরে লেখো ডিভি বাই ডিটি প্লাস ভিটাকে ধরে লেখো ডিপি বাই ডিটি সমান আর। আচ্ছা, তাহলে দেখো তো, আমরা উদ্দেশ্য হলো এই রাশিটুকু বের করা। তাহলে এই রাশিটুকু মূলত কি বোঝাচ্ছে দেখো তো, এই রাশিটুকুর মধ্যে চাপ স্থির কিন্তু আয়তনের চেঞ্জ, তার মানে চাপের কোনো পরিবর্তন হবে না, চাপ একটি ধ্রুব রাশি। তাহলে দেখো তো, এইটুকুকে কি আমরা 0 লিখতে পারি? কেন? ডিপি বাই ডিটি, পি হলো ধ্রুব, তাহলে তাকে টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে ভ্যালু 0 আসবে। তাহলে আমরা বলতে পারি পিডিভি ডিভাইডেড বাই ডিটি প্লাস 0 সমান আর। লিখে দাও, যেহেতু চাপ স্থির সুতরাং ডিপি বাই ডিটি সমান 0। পিকে ধ্রুব রাশি হিসেবে বিবেচনা করলে তাকে ডিফারেন্সিয়েশন করা যাবে না, এই জন্য আমরা এই রাশিটুকুকে 0 লিখে নিলাম। তাহলে দেখো তো, এবার এখান থেকে সরাসরি তুমি কি লিখতে পারো? পিডিভি সমান সমান আর ডিটি। পিডিভি সমান আর ডিটি। তাহলে দেখো, এই যে 2 নং সমীকরণে পিডিভি পেয়েছিলা, তুমি কিন্তু সেটার মান পেয়ে গেলা। তাহলে লেখো, সুতরাং 2 নং সমীকরণ হতে পাই 2 নং সমীকরণ হতে পাই সিপি ডিটি সমান সিভি
ডিটি প্লাস আর ডিটি, ডিটি 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 বাদ দিয়ে দাও, তাহলে থাকতেছে সিপি সমান সিভি প্লাস আর। তাহলে আমরা বলতে পারি সিপি মাইনাস সিভি সমান আর। এই হলো আমাদের প্রতিপাদন, সিপি মাইনাস সিভি সমান আর, অর্থাৎ সিপি সিভি এর বিয়োগফলটা হলো 8.31 জুল পার মোল পার কেলভিন। এই আর এর ভ্যালুটা মোলার গ্যাস ধ্রুবক, তার মান আমরা জানি 8.31 জুল পার মোল পার কেলভিন। এখান থেকে তোমাদের একটা অনুধাবনমূলক কোশ্চেন আসে। অনুধাবনমূলক কোশ্চেনটা এরকম আসে, দেখো কি আসে অনুধাবনমূলক কোশ্চেনে। অনুধাবনমূলক কোশ্চেনে আসে সিপি ইজ গ্রেটার দেন সিভি, ব্যাখ্যা করো। তো তোমরা এই ব্যাখ্যাটা এই সূত্র থেকে দিবা, হ্যাঁ, বইতে সুন্দর করে লেখা আছে তপন স্যারের বইতে। আমি একটু ব্যাখ্যা এখন দিয়ে দেব রাফলি, তোমরা বাসায় বসে এটা নোট করে ফেলবা। আমি প্রথমেই এই সিপি এর ব্যাখ্যাটা দিতে চাই। দেখো তো, আমরা নর্মালি জানি গ্যাসকে অ্যানালাইসিসের জন্য আমার এই তিনটা রাশি দরকার। কোনো গ্যাসকে সার্বিকভাবে তুমি যদি বিশ্লেষণ করতে চাও, তোমার এখানে প্রেশার লাগবে, তোমার এখানে ভলিউম লাগবে, তোমার এখানে টেম্পারেচার লাগবে। তো আমি যদি বলি চাপ স্থির, অর্থাৎ পি যদি স্থির থাকে, দেখো সলিউশনটা কিভাবে লিখবা, আমি সংক্ষেপে লিখছি। চাপ পি যদি স্থির থাকে তাহলে তোমার চেঞ্জ হবে কার কার, আয়তন আর তাপমাত্রার। পি যদি স্থির থাকে পরিবর্তন হবে আয়তনের, পরিবর্তন হবে তাপমাত্রার। তাহলে এই কথাটা তুমি একটু বাংলায় গুছিয়ে লিখবা যে চাপ স্থির রেখে গ্যাসে তাপ দিলে এর আয়তনের পরিবর্তন ঘটে এবং তাপমাত্রার পরিবর্তন ঘটে। এখন দেখো তো, আয়তন যদি পরিবর্তিত হয় তাহলে সেখানে কাজ পাওয়া যাবে, কারণ ডিভি যদি থাকে তাহলে কাজ হবে। আর ডিটি তাপমাত্রার পরিবর্তন যদি হয় তাহলে অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটবে। আমি আবারও বলতে চাই, চাপ স্থির রেখে তুমি যদি গ্যাসে তাপশক্তি প্রয়োগ করো তাহলে সেখানে আয়তনের পরিবর্তন ঘটবে, তাপমাত্রার পরিবর্তন ঘটবে, এবং আয়তনের পরিবর্তন ঘটার কারণে সেখানে কাজ সম্পাদিত হবে এবং অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটবে। একইভাবে দেখো, আবার আমি যদি বলি আয়তন স্থির, তাহলে দেখো তো এটা স্থির, তাহলে চাপ আর তাপমাত্রার পরিবর্তন ঘটবে। ভি যদি স্থির থাকে তাহলে চাপের পরিবর্তন ঘটবে, অন্তস্থ তাপমাত্রার পরিবর্তন ঘটবে। এখানে আয়তন স্থির, তাহলে এখানে কাজ কত, দেখো 0 হবে, কোনো কাজ হবে না। আয়তন স্থির থাকার কারণে এখানে কোনো কাজ সম্পাদিত হবে না। আর তাপমাত্রার পরিবর্তন ঘটার কারণে এখানে অন্তস্থ শক্তির পরিবর্তন ঘটবে। এটাই হলো আমার এখানে মূল আলোচ্য বিষয়। হ্যাঁ, যখন তুমি চাপ স্থির রেখে তাপ দেবে তখন তুমি কাজও পাচ্ছ, অন্তস্থ শক্তির পরিবর্তন দুইটাই পাচ্ছ। যখন আয়তন স্থির রেখে তাপ দিচ্ছ তখন কাজ পাচ্ছ না, অন্তস্থ শক্তির পরিবর্তন পাচ্ছ। তার মানে কি, চাপ স্থির রেখে দুইটা জিনিস ঘটাতে হচ্ছে, আয়তন স্থির রেখে শুধু একটা জিনিস ঘটছে। তার মানে কি, অবশ্যই দুইটা জিনিস ঘটানোর জন্য বেশি তাপ দিতে হবে। তার মানে আমরা এখান থেকে বলতে পারি সিপি ইজ গ্রেটার দেন সিভি। আরেকটি তথ্য দেখো, সিপি মাইনাস সিভি সমান তোমরা পড়েছিলে আর। এই আর কিন্তু একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা। এই আর এর একটা নির্দিষ্ট মান আছে, সেটা হলো কত, 8.314। তাহলে আর এর মান যদি ধনাত্মক রাশি হয় তাহলে অবশ্যই সিপি বড় হতে হবে সিভি এর চেয়ে। তার মানে তুমি প্রথমত এই ব্যাখ্যাটা দিবা, দেওয়ার পরে ওই আর এর মান যেটা আছে সেটা নিয়ে কথা বলবা। আমরা অনেক বড় একটা প্রমাণ এখন যাব, একটু ধৈর্য থাকতে হবে, অনেক বড় প্রমাণ। হ্যাঁ, সবাই রেডি, লেখো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে প্রমাণ করো। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমাদের কিছু প্রতিপাদন আছে, আমরা সেগুলোর দিকে যাচ্ছি।
পিভি গামা সমান ধ্রুবক এই একটা, টিভি গামা -1 সমান ধ্রুবক এই একটা, টিপি 1 - গামা বাই গামা সমান ধ্রুবক। এই তিনটা প্রমাণ আমাদের করতে হবে। দেখো আমি কিন্তু যখন গামা বলেছিলাম আমি কিন্তু বলেছিলাম যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে কিন্তু গামা এর ভূমিকা আছে। তাহলে চাপ আর আয়তনের সম্পর্কেও গামার ভূমিকা আছে, তাপমাত্রা আয়তনের ভূমিকায়ও গামার ভূমিকা আছে, তাপমাত্রা চাপের ভূমিকায়ও গামার ভূমিকা আছে। এখন এই প্রমাণগুলো আমরা কিভাবে করতে পারি সবাই একটু মনোযোগ দাও, আমি একটু সংক্ষিপ্তভাবে আগাবো। তুমি জানো যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ সমান কিন্তু 0, জানো না? তাপশক্তির আদান প্রদান ঘটে না, তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে ডিকিউ সমান 0। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি? ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডাব্লিউ। এটা তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তুমি ডিকিউ এর মান 0 বসাও। ডিইউ দেখো ঠিক আগের প্রতিপাদনে 1 মোল গ্যাসের ক্ষেত্রে তোমরা ডিইউ সমান লিখেছিলা সিভিডিটি প্লাস ডিডাব্লিউ এর জায়গায় লেখা যায় পিডিভি। তাহলে আমরা বলতে পারি সিভিডিটি প্লাস পিডিভি সমান 0। 1 নম্বর দিয়ে দাও। এবার আসো আমরা জানি পিভি সমান আরটি, এটা 1 মোল গ্যাস বিবেচনায়। হ্যাঁ, পিভি সমান আরটি তোমরা এটা পড়েছিলা 1 মোল গ্যাসের জন্য। তাহলে এটাকে আমরা সেই আগের মতোই আবার টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি। এখানে বলা যায় দেখো পি যদি আলাদা রাখো ডিভি বাই ডিটি প্লাস ভি যদি আলাদা রাখো ডিপি বাই ডিটি সমান সমান আর, এটাকে করলে হবে 1। তাহলে আমরা বলতে পারি পিডিভি, এভাবে দেখো আমরা এখান থেকে আরেকটু চেঞ্জ করে লিখতে পারি আর ডিটি সমান পিডিভি প্লাস ভিডিপি। দেখো তো এখানে যদি ডিটি তুমি নিচে লসাগু করো তাহলে থাকে পিডিভি প্লাস ভিডিপি, আর এই ডিটিটাকে ওই পাশে পার করে দাও তাহলে হয় আর ডিটি। তুমি এখান থেকে ডিটি এর মানটা বের করো। ডিটি সমান তাহলে বলা যায় পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর। তাহলে এই ডিটি এর মানটা তুমি এবার 1 নং সমীকরণে সাবমিট করো। ডিটি পেয়ে গেছো, এবার লেখো সুতরাং 1 নং সমীকরণ হতে পাই, এই যে 1 নং সমীকরণটা তোমরা লিখেছিলা এখানে এই ডিটি এর মানটা বসায়া দাও। তাহলে কি আসবে? সিপি। ডিটি এর পরিবর্তে লেখো পিডিভি প্লাস ভিডিপি ডিভাইডেড বাই আর প্লাস পিডিভি সমান 0। ডিটি এর মান বসালা, এবার এটাকে মাল্টিপ্লাই করো। এই সিভি পিডিভি প্লাস সিভি ভিডিপি প্লাস আরপি ডিভি সমান 0। দেখো তো এটার সাথে যদি আমরা লসাগু করে দেই তাহলে এই আর ওই পিডিভি এর সাথে গুণ হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি সিভি এটা গুণ সিভি ইন্টু পিডিভি প্লাস সিভি ইন্টু ভিডিপি প্লাস আর পিডিভি সমান 0। এই আর ওই পাশে গেলে 0 হয়ে যাবে। এবার দেখো এখান থেকে তুমি এই আর এর মানটা বসাও, সিভি পিডিভি সিভি ভিডিপি প্লাস সিপি মাইনাস সিভি। দেখো তো পড়ছিলা কিনা? আর সমান তোমরা পড়েছিলা সিপি মাইনাস সিভি, আমরা সেটাই বসিয়ে দিলাম। এবার গুণ করে দাও সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি মাইনাস সিভি পিডিভি সমান 0। এই অংশ আর এই অংশ বাদ চলে যাবে। দেখো এটা গুণ করে দেওয়ার পরে এই লাস্টের আর ফার্স্টের অংশটা বাদ চলে যাবে। তাহলে তুমি এখান থেকে পাচ্ছ সিভি ভিডিপি প্লাস সিপি পিডিভি সমান 0। এবার এটাকে সিভি দ্বারা ভাগ করো। সিভি দ্বারা ভাগ করলে তোমার কি থাকবে? ভিডিপি প্লাস সিপি বাই সিভি পিডিভি সমান 0। উভয় পক্ষকে
সিভি দ্বারা ভাগ করে। তাহলে সিভি দ্বারা ভাগ করলে দেখো এখান থেকে এটাকে যদি সিবি দ্বারা ভাগ করো, সিবি সিবি বাদ চলে যাবে, আর এটাকে সিপি বাই সিবি হয়ে যাবে। এটাকে কিন্তু গামা বলা যায়। দেখো তোমরা অলরেডি সংজ্ঞার মধ্যে পড়েছিলা, গামা সমান হলো সিপি বাই সিভি। তাহলে ভিডিপি প্লাস গামা পিডিভি সমান 0। এবার এটাকে আবার পিভি দ্বারা ভাগ করো, ভিডিপি ডিভাইডেড বাই পিভি, গামা আলাদা রাখো, পিডিভি ডিভাইডেড বাই পিভি সমান 0। উভয় পক্ষকে গামা পিভি দ্বারা ভাগ করলাম। সবাই একটু লিখে নাও, উপর থেকে মুছে দেই। এবার দেখো এখান থেকে যখন তুমি পিভি দ্বারা ভাগ করলা, এই ভি ভি বাদ চলে যাবে, পিপি বাদ চলে যাবে। তাহলে আমরা এখানে এই পি আর এই পি কিন্তু কাটা যাবে না, এই ভি ভি কিন্তু কাটা যাবে না। তাহলে এটাকে আমরা ইন্টিগ্রেশন করব। এরপর ইন্টিগ্রেশন ডিপি বাই পি প্লাস গামা ডিভি বাই ভি সমান ইন্টিগ্রেশন 0। আমরা উভয় পক্ষকে সমাকলন বা ইন্টিগ্রেশন করে ফেললাম। ইন্টিগ্রেশন করার পরে কি সিদ্ধান্ত নিতে পারবে দেখো, ডিপি বাই পি এটাকে ইন্টিগ্রেশন করলে হয় লন পি প্লাস গামা লন ভি সমান ধ্রুবক। 0কে ইন্টিগ্রেশন করলে হয় ধ্রুবক। ডিপি বাই পি এটাকে ইন্টিগ্রেশন করলে হবে লন পি ডিভি বাই ভি, এটা সূত্র কিন্তু। হ্যাঁ, তাহলে দেখো আমরা এবার লিখতে পারি লন পি প্লাস লন ভি গামা ধ্রুবক, বা লন যোগ থাকলে গুণ হয়ে যায়, পি ভি গামা সমান ধ্রুবক। এখন দেখো তুমি এই লনটাকে যদি ওই পাশে সাইড চেঞ্জ করে দাও, এটা ই টু দি পাওয়ার ধ্রুবক হয়ে যাবে, ই টু দি পাওয়ার ধ্রুবক। এটাও কিন্তু ধ্রুবকই হবে। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি পিভি গামা সমান ধ্রুবক। দেখো তো আমাদের সেই প্রথম সম্পর্কটা এস্টাবলিশড হলো কিনা। চাপ আর আয়তনের সম্পর্ক আমরা গামায়ের মাধ্যমে প্রকাশ করলাম। এটাকে দিয়ে দাও কত নাম্বার, 3 নাম্বার সমীকরণ। আগেরটার সাথে মিলাইয়া সমীকরণ নাম্বার দিয়ে নেবা। পিভি গামা সমান ধ্রুবক। অঙ্ক করার সময় তোমরা এই সূত্রটা এভাবে লাগবা। দেখো P2 V2 গামা সমান P1 V1 গামা। আমরা কিন্তু এইভাবে অঙ্ক করার সময় তাকে ব্যবহার করব। তো একটু ক্যালকুলেশনগুলো লিখে নাও। আমরা সামনে আগাই। হ্যাঁ, বাকি প্রমাণগুলো দেখি। দেখো আমরা আরেকটা সমীকরণ যদি লিখি, পিভি সমান আরটি, আমরা জানি এটা এক মোল গ্যাসের জন্য। তুমি এখান থেকে পি সমান লিখতে পারো আরটি বাই ভি, অথবা ভি সমান লিখতে পারো আরটি বাই পি। এবার এই পি এর মানটা তুমি 3 নঙে বসাও। দেখো তো পির পরিবর্তে কি লেখা যায়, আর টি বাই ভি, ভি গামা সমান ধ্রুবক। এটাকে যদি লেখো আর টি ভি গামা -1 সমান ধ্রুবক। আর নিজেও কিন্তু একটা ধ্রুবক। তাহলে এই আরটা তুমি যদি ওই পাশে সাইড চেঞ্জ করে দাও, তাহলে তুমি কি পাচ্ছ, টি ভি গামা -1 সমান ধ্রুবক। দেখো তো প্রমাণ হলো কিনা। এই যে তাইলে আমরা চাপের সাথে আয়তন, তাপমাত্রার সাথে আয়তন সম্পর্ক পেলাম। অঙ্ক করার সময় তোমরা এটাকে কিভাবে ব্যবহার করবা দেখো, T1 V1 গামা -1, T2 V2 গামা -1। অঙ্ক করার সময় এভাবে ব্যবহার করবা। এখন দেখো আমরা 3 নং সমীকরণে পি এর মান বসিয়েছি। এবার যদি ভি এর মান বসিয়ে দিই,
তাহলে সেক্ষেত্রে কি আসবে, তাহলে এই প্রমাণটা পেয়ে যাবা। লেখো আবার 3 নং হতে পাই পি ইন্টু ভি গামা ছিল, তাহলে এটাকে লেখা যায় আর টি বাই পি গামা সমান ধ্রুবক। দেখো তো এই ভি সমান তুমি পেয়েছো আর টি বাই পি, তাহলে আর টি বাই পি গামা হবে। এটাকে কি লেখা যায়, পি লেখা যায়, আর গামা লেখা যায়, টি গামা লেখা যায়, পি মাইনাস গামা লেখা যায় সমান ধ্রুবক। গামাগুলোকে আমরা প্রত্যেকটার সাথে আলাদা আলাদা দিয়ে দিলাম। তাহলে দেখো তো আর গামা টি গামা পি ওয়ান মাইনাস গামা সমান ধ্রুবক। বলা যায় না? দেখো তো এই পি আর এই পি সূচক অ্যাপ্লাই করো। আর ধ্রুব রাশি, গামা ধ্রুব রাশি, এইটাকে ওই পাশে পার করে দাও, তাহলে পুরাটাই ধ্রুব রাশি হয়ে যাবে। তাহলে টি গামা পি ওয়ান মাইনাস গামা সমান ধ্রুবক। এটা কিন্তু সম্পর্ক। কিন্তু আমি যদি এইভাবে সাজাইতে চাই টি পি ওয়ান মাইনাস গামা বাই গামা, তাইলে কি পাবে একটু দেখো তো। এখানে গামা আছে, এখানে ওয়ান মাইনাস গামা আছে, উভয় পক্ষকে যদি পাওয়ারে সূচকের মধ্যে যদি গামা দিয়ে ডিভাইড করো, তাহলে কি আসতেছে দেখো, টি পি ওয়ান মাইনাস গামা বাই গামা সমান ধ্রুবক। এই তো সম্পর্ক হয়ে গেল। অঙ্ক করার সময় তুমি ব্যবহার করবা টি ওয়ান পি ওয়ান ওয়ান মাইনাস গামা বাই গামা, টি টু পি টু ওয়ান মাইনাস গামা বাই গামা। এই হলো আমাদের ফর্মুলাগুলা। তাহলে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা যেই সম্পর্কগুলো পড়লাম, এইগুলা কিন্তু প্রত্যেকটাই তোমাদের অঙ্কের জন্য কাজে লাগবে। সো সবাইকে গুরুত্ব সহকারে এই জিনিসগুলো ফিল করতে হবে, পড়তে হবে। ওকে, তাহলে আমরা সময় নষ্ট না করে আমরা আরেকটা প্রতিপাদনে চলে যাব। লেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সম্পাদিত কাজের রাশিমালা। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় সম্পাদিত কাজ। আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ কিভাবে বের করতে পারি? তোমরা সমচাপ প্রক্রিয়া কাজ বের করেছিলা, ডিডাব্লিউ সমান পিডিভি। সমষ্ণ প্রক্রিয়া কাজ বের করেছিলা, এনআরটি লন ভি2 বাই ভি1। সম আয়তনে কাজ বের করেছিলা, ডিডাব্লিউ সমান 0। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কাজ কিভাবে বের করবা? দেখো আমরা সহজেই জানি কাজ ডিডাব্লিউ ইজ ইকুয়াল পিডিভি। তুমি যদি এখান থেকে এইভাবে লেখো ডিডাব্লিউ সমান, একটু সাইড নোট দিয়ে লেখো, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তুমি জানো পিভি গামা সমান কে। আমরা ধ্রুব জানি, পিভি গামা সমান কে মানে ধ্রুব। এই ধ্রুব রাশিটাকে কে ধরে নিলাম, তাহলে পি সমান কি আসে দেখো তো, কে বাই ভি গামা। তাহলে এটাকে বলা যায় কে বাই ভি গামা ডিভি, বা ডিডাব্লিউ সমান, এই পি এর মানটা বসাই দিলাম, কে ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি বলা যায়। দেখো তো আমরা সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে পি এর জায়গায় লিখছিলাম এনআরটি বাই ভি, কিন্তু এখন সেটা আমরা লিখব না, আমরা রুদ্ধতাপীয় প্রক্রিয়া অ্যাপ্লাই করছি। সো পি ভি গামা সমান ধ্রুবক, পি সমান ধ্রুবক বাই ভি গামা। তাহলে ওই মানটাই আমরা বসিয়ে দিয়েছি, গামাটাকে ওইভাবে ইনভার্স করে লিখেছি। ইন্টিগ্রেশন করলে, এটাকে ইন্টিগ্রেশন করলে কাজ হয়ে যাবে ডাব্লিউ। এটাকে যদি ইন্টিগ্রেশন করো ভি মাইনাস গামা ডিভি আসবে, কারণ কে ধ্রুব রাশি, এটাকে আমরা বাইরে বের করে দিলাম। তাহলে ভি টু দি পাওয়ার মাইনাস গামা ডিভি। লিমিট বসাও, আদি লিমিট হলো ভি1, শেষ লিমিট হলো ভি2। তাহলে দেখো তো আমরা এবার ইন্টিগ্রেশন করে কি পাই, কে। এটার ইন্টিগ্রেশনের নিয়ম কি দেখো, এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটার নিয়ম হলো মাইনাস গামা প্লাস 1 মাইনাস গামা প্লাস 1, লিমিট হবে ভি1 থেকে ভি2। তোমরা একটা ফর্মুলা পড়েছিলা ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স, এটা সূত্র হলো এন প্লাস 1 বাই এন প্লাস 1। আমরা ওই সূত্রটাই অ্যাপ্লাই করলাম। কারো কোনো সমস্যা হলে কমেন্টসে জানাতে পারো। দেখো তাহলে বলতে চাই ডিডাব্লিউ সমান পিডিভি, পি এর মান বসিয়ে দিলাম, কেটাকে বাইরে রাখলাম, ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন করে আমরা এই পর্যন্ত নিয়ে আসলাম। এবার কি আসে দেখো, লিমিট বসাই দাও,
এটা গামা মাইনাস গামা প্লাস ওয়ানটাকে ওয়ান মাইনাস গামা আকারে লেখো, ওয়ান মাইনাস গামা। এই যে ওয়ান মাইনাস গামাটাকে বাইরে নিয়ে গেলা, তাহলে ভির পরিবর্তে হবে আপার লিমিট, তাহলে ভি টু ওয়ান মাইনাস গামা মাইনাস এই ভির পরিবর্তে লোয়ার লিমিট ভি ওয়ান ওয়ান মাইনাস গামা। তাহলে দেখো তো এটাকে আমরা আরেকটু সাজায় যদি লিখতে চাই, নিচে আসে ওয়ান মাইনাস গামা, এই কে দিয়ে এটা গুণ করে দাও, কে ভি টু ওয়ান মাইনাস গামা মাইনাস কে ভি ওয়ান ওয়ান মাইনাস গামা। তাহলে বলা যায় ডাব্লিউ সমান ওয়ান মাইনাস গামা। কেটাকে ভেঙে দেখো টু আছে, তাহলে কেটাকে ভেঙে তুমি লিখছিলা পি ভি গামা সমান কে, তাহলে এই প্রেক্ষাপটে কের পরিবর্তে কি লিখবা, পি টু ভি টু গামা ভি টু ওয়ান মাইনাস গামা মাইনাস এই যে কের পরিবর্তে ওয়ান আছে, তাহলে পি ওয়ান ভি ওয়ান গামা, পি ওয়ান ভি ওয়ান গামা ভি ওয়ান ওয়ান মাইনাস গামা। জাস্ট কের মানটা আমরা সাবমিট করলাম। এখন এটাকে সূচক করো, এই ভি আর এই ভি সূচক করো, তাহলে দেখো তো সূচক করলে কি আসে, ওয়ান মাইনাস গামা, দেখো গামা প্লাস ওয়ান মাইনাস গামা, গামা গামা কাটা যাবে, তাহলে পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান। দিস ইজ দ্য ইকুয়েশন ফর ওয়ার্ক ডান ফর এডিয়াবেটিক প্রসেস, পি টু ভি টু মাইনাস পি ওয়ান ভি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান মাইনাস গামা। এটাকে তুমি আরও চেঞ্জ করে লিখতে পারো, দেখো কিভাবে সেটা। এটা কিন্তু সমীকরণ কাজের জন্য, হ্যাঁ, এটাকে আমরা আরেকটু চেঞ্জ করে লিখতে চাই। দেখো পি টু ভি টু এই জায়গায় তুমি লিখতে পারো এন আর টি টু, পিভি সমান এন আর টি মাইনাস পি ওয়ান ভি ওয়ান, এখানে লিখতে পারো এন আর টি ওয়ান, নিচে হলো ওয়ান মাইনাস গামা। তাহলে ডাব্লিউ সমান তুমি যদি এন আর কমন নিয়ে নাও টি টু মাইনাস টি ওয়ান ডিভাইডেড বাই ওয়ান। দিস ইজ দ্য অ্যানাদার ইকুয়েশন ফর ওয়ার্ক ডান ফর এডিয়াবেটিক প্রসেস। তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়া বা এডিয়াবেটিক প্রসেসের জন্য কাজের সমীকরণ তুমি এটাও ব্যবহার করতে পারবে, এটাও ব্যবহার করতে পারবে। এই জিনিসগুলো তোমরা অবশ্যই মাথায় রাখবে। হ্যাঁ, আজকে কিন্তু আমাদের অনেক সমীকরণ প্রতিপাদন করে ফেলেছি, তোমাদের এগুলো বাসায় শুধু সিস্টেমটা কি কি উপায়ে করলা এই জিনিসগুলো শুধু একবার করে দেখবা। এক, দ্বিতীয়ত সমীকরণগুলো অনেকগুলো সূত্র পড়ে ফেলছো, এগুলাকে সিরিয়ালি নোট করে ফেলবা, যেই জিনিসগুলো তোমাদের অঙ্ক করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। তো আমি আজকে তোমাদেরকে ছোট্ট একটা কাজ একটু বাসায় হোমওয়ার্ক দিয়ে দিতে চাই, এটা তপন স্যারের বইতে করা আছে, তোমরা দেখবা। লেখো রুদ্ধতাপীয় রেখা সমষ্ণ রেখার চেয়ে গামা গুণ খাড়া অথবা ঢালু। এই প্রমাণটা তোমরা একটু দেখবা। কি বলছি, রুদ্ধতাপীয় রেখা দুইটা কার্ভ তোমরা জানবে, একটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য আর একটা হলো সমষ্ণ প্রক্রিয়ার জন্য। এই রুদ্ধতাপীয় রেখাটা অবশ্যই সমষ্ণ রেখার চেয়ে কি হবে, খাড়া হবে বা ঢালু হবে। এখন এটা তুমি কিভাবে প্রুফ করবে, আমি গ্রাফটা আঁকা দিই, তোমরা বাসায় গিয়ে ক্যালকুলেশনটা দেখবা, না পারলে আমি নেক্সট ক্লাসে হেল্প করব। দেখো তুমি যদি এখানে একটা গ্রাফ নাও, এক্স অক্ষ বরাবর পি, ওয়াই অক্ষ বরাবর ভি, তাহলে সমষ্ণ রেখাটা যদি তুমি আঁকো, এরকম আঁকছিল না, দেখো তো এই একটা, আর একটু কার্ভ করে আঁকি, এই 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 দুইটা কার্ভের নাম মনে করে আমি দিয়ে দিলাম এ বি, আরেকটা দিয়ে দিলাম সিডি। তাহলে এই দুইটা কার্ভের পিভি লেখচিত্রে তুমি যদি ঢাল আঁকো, তাদের ঢাল কিন্তু সেম হবে, কারণ পরস্পর সমান্তরালভাবে আছে। আর স্লপ বা ঢাল যদি সেম হয়, তাহলে আমি বলতে পারি এ বি এবং সিডি রেখা একই রেখা। তাহলে এই এ বি রেখাটাকেও তুমি বলবা সমষ্ণ রেখা, সিডি রেখাটাকেও তুমি বলবা সমষ্ণ রেখা। এখন আরেকটা রেখা, সেটা হলো রুদ্ধতাপীয় রেখা। ধরো তুমি এখান থেকে এই পর্যন্ত এই পয়েন্টের মধ্যে আরেকটা কার্ভ এরকম আঁকলা, এটার নাম দিয়ে দিলাম পি কিউ। তাহলে দেখো তো এই যে তিনটা রেখা এখানে দেখতে পাচ্ছ, একটা হলো এ বি, একটা সিডি, আর একটা হলো পি কিউ। এখন এই যে পি কিউ রেখাটা তোমরা দেখছো, এই রেখাটা কিন্তু বেশি ঢালু আকারে আছে। দেখো
এই এ বি আর সিডি এর তুলনায়, তার ঢাল বেশি হবে, তাকে বেশি ঢালু দেখা যাচ্ছে। সো এই পিকিউ রেখাটা হবে রুদ্ধতাপীয় রেখা। এখন এটা আমরা থিওরিটিক্যালি প্রুফ করতে পারি, এবং কোন রেখা কতটুকু খাড়া বা ঢালু এটা তুমি মেজারমেন্ট করতে পারবা এই রেখাটার ঢাল দ্বারা। আর পিভি লেখচিত্রে রেখার ঢাল হবে ডিপি বাই ডিভি। তাইলে তোমার এখানে মূলত প্রত্যেকটি রেখার ঢাল এখানে হবে, রেখার ঢাল হবে ডিপি বাই ডিভি। এই রেখার ঢাল যার যেটা বেশি আমরা সেটা দিয়েই ক্যালকুলেট করতে পারবো। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্টসে লিখে দাও, আমি কমেন্টসের মাধ্যমে অ্যান্সার দেব। আচ্ছা, তাহলে সমষ্ণ রেখার ঢাল যদি তুমি বের করো, এই সমষ্ণ রেখা তার মানে কি আইসোথার্মাল প্রসেস। সমষ্ণ রেখায় তুমি পড়ছিলা পিভি সমান ধ্রুবক, মনে আছে কিনা দেখো। তাহলে এটাকে তুমি ডিপি বাই ডিভি বের করবা, কারণ রেখার ঢাল যদি এখান থেকে বের করতে চাও ওয়াই বাই এক্স, তাহলে ডিপি বাই ডিভি হবে। তাহলে এটাকে তুমি ডি বাই ডিভি পিভি সমান ডি বাই ডিভি ধ্রুবক এভাবে লিখতে পারো। তাহলে এটাকে বলা যায় পি ইন্টু ডিভি বাই ডিভি প্লাস ভি ইন্টু ডিপি বাই ডিভি সমান 0। তাহলে দেখো তো এটা কি 1 হয়ে যায় না? আমরা ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করার উদ্দেশ্যই হলো এটা রেখার ঢাল বের করা, আর রেখার ঢাল বের করতে হইলে অবশ্যই ডিভি এর মাধ্যমে বের করতে হবে। তাহলে বলা যায় পি প্লাস ভি ডিপি বাই ডিভি সমান 0। তাহলে এই রেখার ঢাল যদি তুমি এখন বের করো তাহলে কি বার হবে দেখো তো। সমষ্ণ রেখা, আমি এবি আর সিডি রেখা নিয়ে কথা বলছি। তাহলে রেখার ঢালটা হবে ডিপি বাই ডিভি সমান মাইনাস পি বাই ভি। এটা হলো সমষ্ণ রেখার ঢাল। ঠিক একইভাবে তোমরা রুদ্ধতাপীয় রেখার ঢাল যখন বের করবা তখন কিন্তু পিভি সমান ধ্রুবক এটা লিখতে পারবা না, তখন তোমার লিখতে হবে পিভি গামা সমান ধ্রুবক। তাহলে পিভি গামা সমান ধ্রুবক লিখে ডিফারেন্সিয়েশন করে এখানে ক্যালকুলেশন করলে দেখবে একটা অতিরিক্ত গামা থাকবে। তো আজকে আমি এটুকুই আলোচনা করব, কারণ আমার ঠিক তোমাদের পরপরই আরেকটা ব্যাচ আছে। তো সবাই বাসায় এগুলো নিয়ে একটু স্টাডি করো, বাসায় বই থেকে এগুলো একটু পড়ো, আর সূত্রগুলোকে সিরিয়ালি লিখে রাখো। আমরা আগামী ক্লাসে বাকি অংশটুকু আলোচনা করার পরেই আমরা আগামী ক্লাসে কিছু অঙ্ক দেখার চেষ্টা করব। তো আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। যারা অ্যাটেন্ডেন্স দাও নাই কমেন্টসে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। পরের ব্যাচে চলে যাও।